साथ बोलिए बोलो भगवान विष्णु की जय। আমার ভিডিওতে এই প্রথম অলকানন্দ और सरस्वती আর এরকম একটা সঙ্গমে একদম দাঁড়িয়ে। आप क्या सरगरे नहीं गए थे? দেখো এই হচ্ছে ভীমপুল। আমি কিন্তু ওপর থেকে বুঝতেই পারিনি যে নিচে একটা এরকম বড় পাথর আছে। প্রথম চায়ের দোকানে এক কাপ চা খাবো ভাবছি। আমরা যে মহাভারতের গল্প শুনি, টিভিতে দেখি, সেই গল্পটাকে এইখানে বসেই লেখা হয়েছিল। জয় কেদার জয় বদ্রে। জায়গাটা হচ্ছে পুরো শিবালিক পাহাড় আর সেখানে হচ্ছে এই মানা ভিলেজ। গুড মর্নিং সবাইকে, হাই সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আজকে হচ্ছে মে মাসের 13 তারিখ আর আমি এখন বর্তমানে কোথায় আছি? বর্তমানে আমি আছি এখন বদ্রীনাথের। এটা হচ্ছে ভারত সেবাশ্রম। তোমাদের আগে ভারত সেবাশ্রমের লুকটা দেখাই, এইবার দেখো যে আমি কোন জায়গাতে আছি। ইয়েস, আমি ঠিক এরকম একটা জায়গাতে আছি আর একবার লোকেশনটা দেখো কোথায় আছি। ওহো হো হো, পুরো পাহাড়ের মাঝখানে। এখন আমি ফ্রেশ হয়ে এক্ষুনি বেরিয়ে যাব বদ্রীনাথ মন্দির দর্শন আর এখানে যে মানাগ্রাম আছে মানাগ্রাম ঘুরতে। চলো, তোমাদেরকে অনেক কিছু থাকছে আজকের এই ভিডিওটাতে। আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমি বদ্রীনাথ অলরেডি এসে দর্শন করেছি আর তোমাদের অনেক কিছু গল্প বলেছি। আজকেও চেষ্টা করব কিছু গল্প বলার আর এই মন্দির নিয়ে কি কি হয়েছিল আর এই জায়গাটা কেন বিখ্যাত সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে যাই। আমাদের ঠিক এরকম জায়গা থেকে এসেছিলাম, বাস স্ট্যান্ডটার ঠিক পেছন দিকে, আর এখান থেকে এসে আমরা এখান থেকে ঢুকেছিলাম ভারত সেবাশ্রমে। আর তোমরা যদি এখানে একটা 4 জনের রুমে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 1200 টাকা মতন পড়বে। আর তোমরা যদি 2 জনের রুমে থাকো বা 3 জনের রুমে সেখানে 1000 টাকা মতন পড়ে। বেশ ভালো, কিন্তু ভারত সেবাশ্রমে তোমরা এসে থাকতেই পারো। আমরা এসে যা স্টে করছি, এখানে দর্শন করছি, আর কি চাই। আর যারা একটু অন্যরকমভাবে থাকতে চাও আমি চেষ্টা করব পরে একটা ট্যুর গাইড বানিয়ে দেওয়ার আর সেখানে কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ঘর দেখো না, একদম ভারত সেবাশ্রম একদম আমরা কি করে রেখেছি দেখো, পরিষ্কার ঘরকে অপরিষ্কার করে রেখেছি। আর এখন আপাতত এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা প্রথমে যাচ্ছি মানাগ্রাম ঘুরতে, তাই তো? ভারত সেবাশ্রমে থাকতে গেলে নিজের তালা চাবি নিয়ে আসতে হবে, আর যেটা আমার ব্যাগে অলওয়েজ থাকে। এই যে বাইরে বেরিয়ে পড়লাম, এখন এখান থেকে আমরা ঘুরতে যাব মানাগ্রামের দিকে আর তারপরে আমরা ভাবছি দুপুরবেলা করে দর্শন করতে যাব ভারত সেবাশ্রম। ভালো লাগে কিন্তু বাঙালি হয়ে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ভারত সেবাশ্রম বিশেষ করে বাংলা লেখাটা দেখি তখন কিন্তু খুব সুন্দরই লাগে। ভারত সেবাশ্রম সংঘ। ও চলো সবাই মিলে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নি বলতে এখানেই সব কটা জায়গা। তো আস্তে আস্তে আমরা এখন এই জায়গাগুলো ঘুরে দেখি কিভাবে যাওয়া যায় মানাগ্রামে। ওহ কি সুন্দর বিউটি দেখো। আর এইখানে এই যে হলুদ রঙের বিল্ডিংটা আছে এইখান থেকে নাকি যাওয়া যায় চরণ পাদুকা। তো দেখবো যাওয়া যায় কি না। যে চরণ পাদুকাতে যাওয়া যায় কি না এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, যাবো কি যাবো না। ওহ এই হচ্ছে দৃশ্য, দেখো একবার কি অসাধারণ লাগছে। আর দেখি যাওয়া যায় কি না। যেখানে বলা হয় নাকি নারায়ণ যখন এখানে এসছিলেন এই রাস্তা দিয়েই নাকি উনি এসছিলেন এখানে আর এই রাস্তা দিয়ে গেছিলেন। তো এরকম কিছু আছে গল্প, যেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো যদি যেতে পারি। আর যাদের কাছে টাইম থাকবে তারাই হয়তো যেতে পারবে, যারা একদিনের জন্য আসবে হয়তো সম্ভব হবে না। প্রথমে ভাবছি ভান্ডারাতে কিছু খাওয়া দাওয়া করে নেব, বা তোমরা যারা পরে আসছো তারা এখানে যে হোটেলগুলো আছে সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ধীরে ধীরে করে বেরিয়ে পড়ো। আসার পরে দেখতে পারবে এরকম অ্যারো দেওয়া আছে যেখানে লেখা আছে বদ্রীনাথ সপ্তকুণ্ড। এখানে অনেক জিনিসপত্রের দোকান আছে, তবে একটা ভালো জিনিস কি, যারা যারা কেদারনাথ গেছো তারা জানো যে 20 টাকার জলের বোতল ওখানে 70 টাকা, 60 টাকা, চা 20 টাকা, তারপরে যাই কেনো না কেন সবই দ্বিগুণ দাম। তো এখানে এই সুবিধাটা আছে, যেই জিনিসটা তোমরা পছন্দ হচ্ছে কিনছো সেটা তোমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। হয়তো কিছু জিনিস 5 টাকা বেশি হবে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই এসে পৌঁছালাম দেখো মন্দিরের সামনেটাতে। কি সুন্দর লাগছে দেখো একবার।
এই যে ভাইরা নিয়েছে হচ্ছে এটা ছোলে ভাটুরে নিয়েছিস না তোরা? তো এরকম ছোলে ভাটুরে দুটো বেশ বড় বড়ই আছে, এখানে নিল হচ্ছে 100 টাকা। এই যে চলে এসছে স্যান্ডউইচ, যেটা আমি অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ, এটার দাম হচ্ছে 80 টাকা। এখন যাচ্ছি মানা ভিলেজ, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রথম গ্রাম বলা হয়, আগে এটাই বলা হতো লাস্ট। তবে এখন কি হয়েছে, ম্যাপ অনুযায়ী আমাদের যে পূর্ব দিক আর পশ্চিম দিককে বাদে উত্তর আর দক্ষিণ, উত্তরকে বলা হয়েছে এখন আপার মানে ওপরে, ওখান থেকে শুরু হবে প্রথম, আর দক্ষিণ মানে নিচে হচ্ছে গিয়ে একদম লাস্ট ভিলেজ বলা হবে। তো সেরকম এখন আমরা যাচ্ছি ফার্স্ট ভিলেজ এখন ইন্ডিয়ার, সেটাই হচ্ছে মানা ভিলেজ। আর সব থেকে সুন্দর লাগলো বদ্রীনাথের রাস্তাঘাট, বদ্রীনাথকে এত সুন্দর করে সাজানো, সত্যি বলছি এক অসাধারণ জায়গা। মানে পেছনের পাহাড় তো দেখছোই, আর সাথে এই প্রত্যেকটা ভিউ মন প্রাণ মুগ্ধ করে দেবেই, তাই আসতেই হবে একবার হলেও এই বদ্রীনাথে। এই যে হেঁটে একটুখানি চলে এসেছি, আর আমরা এখন যাব মানাগাঁও। ভাবছি হেঁটে যাব নাকি গাড়ি করব, এখান থেকে অনেক গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি, তোমরা এগুলো করে নিতে পারো। ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ এখানে থাকে, আর আমরা এই রাস্তাটা দিয়ে এখান থেকে এই রাস্তা দিয়ে চলে যাব। হেঁটে হেঁটেই চলে এলাম, একদমই কিন্তু কাছেই। আর তোমরা যদি চাও শেয়ার গাড়িতে, শেয়ার গাড়িতে 5 জন যদি আসো 500 টাকা নেবে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি মানাগ্রামকে খুবই কাছে। এই দেখো এইখানে হচ্ছে মানাগ্রাম, এই যে গ্রামটা দেখা যাচ্ছে, আর এইখানে হচ্ছে মন্দির। ফাইনালি এসে পৌঁছালাম ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। এটাই আগে লেখা ছিল লাস্ট ইন্ডিয়ান ভিলেজ, বাট যেহেতু এটা ওপর দিক থেকে আমাদের ম্যাপ হিসাবে দেখা হয়, তাই এটাই এখন হচ্ছে ইন্ডিয়ার প্রথম ভিলেজ মানা হয়। তো লেখা আছে শিবালিক, এটা হচ্ছে শিবালিক পর্বতের ওপরে, মানে এই জায়গাটা হচ্ছে পুরো শিবালিক পাহাড়, আর সেখানে হচ্ছে এই মানা ভিলেজ। কিতনা করকে 200। আমরা এখনো হাঁটতে হাঁটতে ওইখানে যাবো, ওটাই হচ্ছে মানা ভিলেজ। এই যে এখান থেকে এন্ট্রি, আর এখানে একটা এরকম কি সুন্দর ফুল আছে, বেশ সুন্দর দেখতে। এই যে ভাই উঠেছে দেখো উপরে, ওকে এখন বেঁধে চলানো হবে উপরে। আমাদের নতুন প্রীতম দা শুট করে দিয়ে আগে নতুন একটা জিনিস, এটা হাসি বদ্রীনাথে জানানো নতুন জিনিস। জয় বদ্রীনাথ, জয় বদ্রী। ভয় লাগছে, সামনে देखिए, आगे से बना लीजिए वीडियो, वीडियो बनती है आगे से कोई बनाएगा। 3 2 1 ओ ओ ओ जय केदार, जय बद्री। ओ अलग भाई 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 थैंक यू थैंक यू भाई भाई, मजा आ गया। लव यू, क्या व्यू है, দারুণ লেগেছে, দারুণ দারুণ। যাই হোক ব্যাপক মজা করলাম, কিন্তু আমরা এই রকেট জাম্পিং এ সেরা ছিল, সে মজা এসে গেছে জাস্ট। এটা না এসে করলে এই ভিউ কোনোদিন ক্যামেরায় বলে বোঝা যাবে না, এটা আসো ট্রাই করো, কোনো ব্যাপার না, মজা নাও একদম। আর 200 টাকা করে নিল আমাদের থেকে, সবার কাছে কিন্তু 300 চাইছে, একটু বার্গেন করতে হবে ব্যাস। মানাগ্রাম যাওয়ার পথের এই যে রাস্তা, এই রাস্তা কি সুন্দর দেখো একবার, ওফ পুরো বরফে কাটা এই রাস্তা, অসাধারণ লাগছে। আর এখান থেকে আমাদের এই জলটাকে ভেদ করে যেতে হবে। ও কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা জল, পুরো পা আমার একদম বসে গেল। জয় মহাবীর ঘণ্টাকর্ণ প্রবেশদ্বার, এখান থেকে আমরা ঢুকবো এই মানা গ্রামে। এই যে মানা গ্রামে ঢোকার সাথে সাথে উলেন টুপি, সব দোকান চারিদিকে, সব দেখো এখানে যে টুপি বাগেরা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা পুরো এখন একটা মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি। পঞ্চপাণ্ডব ছবিটা এসেছে, খুব সুন্দর। তোমরা এরকম পিঠুতে করে যেতে পারো। क्या क्या घुमाएंगे बोलिए थोड़ा। अच्छा, और जो होता है ना बर्फ के अंदर से वो जाते हैं वाटरफॉल्स के, उसमें भी आप लोग लेके जाते हैं। वसुंधरा, तो वसुंधरा अगर जाएंगे तो कितना मतलब लेता है, अगर लोग कोई जाता है तो 8-10 हज़ार होता है, बहुत दूर होता है वो। 10 किलोमीटर। अच्छा 10 किलोमीटर अप एंड डाउन। प्रथमे আমরা এই গ্রামে এসে দেখব গণেশ গুফা, তারপরে দেখব আমরা ব্যাস গুফা।
দেখো আমরা এখন 10,133 ফুট ওপরে আছি। বাপরে, অনেক উঁচুতে আছি। তো চলো, এই যে এখানে লেখা আছে, একবার জিজ্ঞেস করতে ওকে। এই এসে পৌঁছালাম আমরা গণেশ গুহার সামনে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো এই গণেশ গুহাকে। এই গণেশ গুহার পেছনের কাহিনীটা কি তাহলে একটু শুনে রাখো। গণেশ হচ্ছে যেহেতু জ্ঞানের দেবতা, মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস, আর বেদব্যাস বলেছিলেন আমি যে মহাভারতটা রচনা করছি সেটা তোমাকে লিখতে হবে পুঁথিতে। তখন গণেশজি বলেন যে হ্যাঁ আমি লিখতে রাজি আছি, কিন্তু আপনি যদি গল্প থামিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি গল্প থামান তাহলে আমিও আমার লেখা বন্ধ করে দেব। আর বেদব্যাসজিও কন্টিনিউ গল্প বলে গেছিলেন, আর গণেশও গল্প লিখে গেছিল। আবার এটাও অনেকে বলে থাকে যে গল্প লিখতে লিখতে নাকি গণেশের দাঁত ভেঙে গেছিলো, তাই অনেক অনেক জায়গায় নাকি গণেশের দাঁত ভাঙা ছবিও আমরা দেখতে পাই। তো এই হচ্ছে এই গণেশ গুহার কিছুটা কাহিনী। তারপরেই এই গুহাতে বসেই আমরা যে মহাভারতের গল্প শুনি, টিভিতে দেখি, সেই গল্পটাকে এইখানে বসেই লেখা হয়েছিল। চলো এবার ভেতর থেকে ঘুরে আসি। ও সেই জায়গাটা, এখানে কি লেখা হয়েছিল? এখানে বসে এদিক দিয়ে কোথায় যাবো? এই হচ্ছে আমাদের ইন্দো তিব্বত সীমান্তের প্রথম গ্রাম, এই মানা গ্রাম। ওহ, পেছনের ভিউটা জাস্ট একবার দেখো। ওহ, আর অবাক করা দৃশ্য এখান থেকে সত্যি। আর এখানে যদি বলি 6 মাসই এখানে যে বসতি আছে, এখানে গ্রামের মানুষ 6 মাসই কিন্তু এখানে থাকে, আর বাকি 6 মাস ওরা অন্য জায়গায় গিয়ে থাকে। আর 6 মাসটা এখানে একটা কারণেই থাকে, এখানে যে কালচার এটা যাতে বজায় থাকে, ঠিক ওই কারণে। ইন্দো মঙ্গোলিয়ার যে ভুটিয়া উপজাতি আছে তারাই কিন্তু এখানে বসবাস করেন এই মানা গ্রামে। আর তাদের কিন্তু মেন কাজ হচ্ছে এখানের এই উলের জিনিসপত্রগুলো বানানো। যেখানে যাবে, যে দোকানে যাবে, দেখবে এনারা কিন্তু এগুলো একদম পারদর্শী। প্রায় 2-3 বছরের আগের পরিসংখ্যান অনুযায়ী গ্রামে প্রায় 180 খানা নাকি পরিবার আছে, আর প্রায় বসবাস 600 নাকি, আর 600-র উপরই হয়তো এখন হয়ে গেছে। আর এখন আমরা এসে পৌঁছলাম, এই হচ্ছে ব্যাস গুম্ফা। এই যে সামনে বিভিন্ন সব মুনিরা। দু 2023 সাল পর্যন্ত এটা 5330 বছর পুরনো ছিল, এখন সেটা 5332 হয়ে গেছে। এখানে বসেই বেদব্যাস 18টি পুরাণ, ব্রহ্মসূত্র আর 4টে যে বেদ আছে এগুলো উনি এখানে বসেই লিখেছিলেন। আর এখানে যদি দেয়ালগুলোকে ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে যে পুরাণের যে পেজগুলো হয় ঠিক সেরকমই পুরনো পাতাগুলোর মতনই এই পাথরটা, মানে যে পাহাড়ের নিচে বা পাথরের নিচে, গুহার নিচে উনি এই লেখালেখি করেছিলেন। পুরো পাথরটাকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেমনভাবে এই পাথরটা, সত্যি এই পাথরটার কথাই বলছিলাম। মানে দেখো পুরো পাথরটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পেপার, মানে পুরনো যে প্রাচীন যে পুরাণ হয়, বিভিন্ন গ্রন্থলিপি হয়, সেগুলোতে যেমন পেপারগুলো ঠিক থাকে, ঠিক সেরকম পুরনো হয়ে গেছে মনে হচ্ছে। ভীমপুল 300 মিটার দূরে। চলো এবার আমরা এদিকে যাব। এই যে এখন যাচ্ছি আমরা ভীমপুলের কাছে। নিচে একবার জলের কালারটা দেখো সরস্বতী নদীর। ওফ কি সুন্দর কালার। তবে যাব তার আগে ঘুরে আসি এখানের ভীমপুল থেকে। ওফ কি দুর্দান্ত জায়গা, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। জলের একবার স্রোত দেখো ওখানে। এটা হচ্ছে এই পাড়ের ভারতবর্ষের প্রথম চায়ের দোকান, আর ওইদিকে ছিল আরেকটা। দেখো কি সুন্দর এই জায়গাটা। দেখো এই হচ্ছে ভীমপুল। আমি কিন্তু ওপর থেকে বুঝতেই পারিনি যে নিচে একটা এরকম বড় পাথর আছে। পৌরাণিক মতে মনে করা হয় পাণ্ডবরা যখন এই জায়গাটা ক্রস করে যাচ্ছিলেন, সবাই ক্রস করে গেলেও দ্রৌপদী ক্রস করতে পারছিল না। ঠিক তখন ভীম একটা বড় শিলা এই জায়গাটায় ঠেলে ফেলে এরকম একটা রাস্তা তৈরি করে ফেলে। তারপর থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় ভীমপুল। এই হচ্ছেন
বেদ ব্যাস। আর এখানে হচ্ছে সরস্বতী ঠাকুরের একটা মূর্তি আছে। আর এখানেই হচ্ছে এই যে সরস্বতী মায়ের সরস্বতী নদী। আর এখানে দেখো এই যে রামধনু হয়েছে, পুরো 7টা কালারই সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে মানে মাইথোলজিক্যালি যদি বলি, পৌরাণিক মতে মনে করা হয় যে এইটা ভারতবর্ষের সব থেকে পুরনো একটা নদীর মধ্যে একটা, এই সরস্বতী নদী। আর এই সরস্বতী নদীর ইতিহাস বলতে বলা হয় উৎপত্তিস্থল যে কোথায় সেটা আজ পর্যন্ত মানুষ জানতে পারেনি। গুগলে সার্চ করলে এই জায়গাটারই ছবি বিশেষত দেখতে পাওয়া যায়। আর কোথা থেকে যে জলটা আসছে সেটাও আজ মানুষ জানে না। কিন্তু পাণ্ডবরা নাকি এখান থেকেই স্বর্গের রাস্তা ধরে গেছিলেন। আর এটাই মনে করা হয় যে এই নদীর উৎপত্তির স্থলও নাকি কোথাও জানা যায়নি, তাই এটা স্বর্গীয় একটা মানে নদী হিসাবে বলা হয়, যেটা পুরাণের সমস্ত গ্রন্থে, বেশিরভাগ গ্রন্থে অন্য নদীগুলোর নাম না থাকলেও এই সরস্বতী নদীর নাম কিন্তু আছেই। তাই এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা পৌরাণিক নদী বলা হয়। আর হ্যাঁ, আর এই ভীমশিলাটার এটার মতনই দেখতে, কেদারনাথে মন্দিরের পেছনে মন্দিরকে রক্ষা করেছিল বলে কেদারনাথ মন্দিরের পেছনে ওই শিলাটার নাম দিয়েছিল ভীমশিলা। মানে ভীম কিন্তু রক্ষা করেছিল। অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। 2013 সালে এই কেদারনাথের সাথে যেটা হয়েছে সেটা সত্যি যদি ভালো করে ভাবা যায় না, কখনো কখনো মনে হয় এনারা সত্যিই আছেন মানে আছেন। এক কাপ চায় দিজিয়েগা। সে প্রথম চায়ের দোকানে 1 কাপ চা খাবো ভাবছি। প্রথম চায়ের দোকান বলে কথা একদম। এই সেই রাস্তা, এখন ঢুকলাম এই রাস্তা দিয়ে যেখান থেকে পাণ্ডবরা গেছিল স্বর্গের পথে, স্বর্গরোহিণী। ওরে বাপরে, দেখো বাবা বদ্রীনাথের কৃপায় আবার যদি বদ্রীনাথ দর্শন করতে পারি অথবা এই বদ্রীনাথে পৌঁছাতে পারি, তাহলে আবারও যাব মানা গ্রামে। আর মানা গ্রামে গিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ব এই স্বর্গরোহিণীর পথে। হ্যাঁ, এই স্বর্গরোহিণী যাবার জন্য একটা ট্রেক হয়। এই ট্রেক অনেক কঠিন, তবে এই ট্রেক করতে গেলে একটা দিন দেওয়াটাই ভালো। আমি এই রাস্তাটার কিছুটা পায়ে হেঁটে গেছিলাম ঠিকই, তবে আবারও ফিরে এসেছিলাম, কারণ রাস্তাটা এতটাও সহজ নয়। তাই জন্যই তো পাণ্ডবরা এই পথে স্বর্গের দিকে গেছিলেন। জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে মানা ভিলেজ। আর এখান থেকে আমরা এই যে অলকানন্দ নদী, আর ওইখানে আমি দেখতে পাচ্ছি বসুধারা ওয়াটারফলস। অনেকটা কষ্ট করে এসছি, আর পাচ্ছি না, আর যেতে পারবো না। সত্যি বলছি, পারতাম কিন্তু ট্রেক করা সম্ভব নয়। এটার জন্য আলাদা করে সময় নিয়ে আসতে হবে। ওরে বাপ রে বাপ, সত্যি পুরো স্বর্গের মতন রাস্তাটা। তাই জন্যই হয়তো স্বর্গরোহিণী বলা হয়। পাণ্ডবরা এই রাস্তাটাকে এমনি এমনি চয়েস করেনি, পেছনে হয়তো অনেক কারণ আছে। आप क्या सरगरनी गए थे? हाँ, ओ बोसुधारा फॉल्स अच्छा लगा? कितना टाइम लगा? सुबह 7:30 बजे। और उधर जाके अभी इतना देर तक स्टे किए थे? अच्छा ठीक है। পায়ে হেঁটে যেতে পারবে না, তাদের কাছে কিন্তু এরকম অপশন আছে যাওয়ার জন্য। এই যে বোতল আছে, এখন যাচ্ছি আমরা বোতলে করে জল ভরতে। কোথাকার না, সঙ্গমের। রাস্তাটা একটু খাড়া আছে, তবে যারা ফ্যামিলির যারা একটু ছেলেরা থাকবে তারাই কিন্তু অবশ্যই এসো, বাকিরা না আসারই চেষ্টা করো। ওফ, কীরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই দেখো, এখান থেকে আসছে সরস্বতী নদী। রাস্তাটা একটু কঠিন ছিল প্রথম দিকটা, তারপরে ঠিক আছে, বাট পায়ে খুব লাগছে। আমরা খালি পায়ে এসেছি যাতে জুতো স্কিড না করে। এই হচ্ছে সরস্বতী মন্দিরটা। আর এই দেখো, আমরা এগুলো সব হেঁটে হেঁটে এসেছি। এই হচ্ছে সরস্বতী নদী, আর এই হচ্ছে অলকানন্দা নদী। দুটো নদী এক জায়গায় সঙ্গম হয়ে এই হচ্ছে কেশব প্রয়াগ। দারুণ লাগছে বল? অসাধারণ সুন্দর, দারুণ। এগুলো বলে বোঝানোর না, ভাষা নেই। আর এর ঠিক পাশের রাস্তা দিয়েই পাণ্ডবরা স্বর্গের পথে গেছিল। হ্যাঁ, আমরা সেই জায়গায় গেছিলাম। এই যে দেখো, এই হচ্ছে দুটো নদীর সঙ্গম, কি সুন্দর লাগছে দেখো। আমরা এখন এই সঙ্গমটায় যাচ্ছি। যারা আসবে
সাবধানে আসবে, অবশ্যই সাবধানে। ও অলকানন্দা সরস্বতী, আমার ভিডিওতে এই প্রথম অলকানন্দা ও সরস্বতী, আর এরকম একটা সঙ্গমে একদম দাঁড়িয়ে। এখন পুরো এই সঙ্গমে বসে আছি একদম। দেখো এখান থেকে আসছে সরস্বতী নদী আর এখান থেকে আসছে অলকানন্দ। সরস্বতী নদীকে কি সুন্দর দেখতে, আর অলকানন্দ পুরো একদম শেষ করে দিল জলটাকে। যাই হোক, এই জায়গা থেকে আমরা এখন জল নেব। মা সরস্বতী সত্যি কি সুন্দর, না অলকানন্দ সুন্দর। অলকানন্দ দেখো একবার, পুরো ফুসে উঠেছে একদম। এই জলটা খেলে মনে হয় পড়াশোনা খুব ভালো হবে। আমার পড়াশোনা লাটে উঠে গেছে, পড়াশোনার পর্ব শেষ, তবে নিয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট করো, আমি নিয়ে যাচ্ছি কলকাতায়, আমি সেল করব। এক বোতল আমি এখন 1 কোটি টাকা চার্জ করছি, 1 কোটি চার্জ করছি। তাহলে এখন তোমাদেরকে দেখালাম কেশব প্রয়াগ। হ্যাঁ, উত্তরাখণ্ডের যে 5টা প্রয়াগ আছে, সেই 5টা প্রয়াগের মধ্যে কিন্তু এই কেশব প্রয়াগ পড়ে না। বন্দে ভারত হোমস্টে, তাই বলে কুচবি, এটা কি দেখলাম আমি। এই যে এই ঠাকুমার থেকে আমরা এই কি নিলাম দেখাচ্ছি। আমার একটা মোজা খুব ভালো লাগলো, এই যে এই মোজাগুলো নিলাম, যেটা 100 টাকা নিল, আর এই টুপি নিলাম যেটা 150 টাকা নিল, খুবই ভালো লাগলো। आंटी आपका शॉप का क्या नाम है और आपका क्या नाम है? मेरा तो बसंती नाम है। बसंती है, अच्छा। और देखा कि आपके इधर मतलब ऊल का बहुत सारे सामान है, तो ये आप खुद बनाते हैं? ये हम खुद बनाते हैं, ये बनाते हैं और ये बनाते हैं। मतलब ये 6 ही महीना जो है इधर में आपका ये बिजनेस चलता है? यहाँ 6 महीने बिजनेस चलता है। और उसके बाद बाकी 6 महीना उधर में भी आप ये बिजनेस उधर करते हैं? नहीं, वहाँ बनाते हैं। अच्छा, उधर में बनाते हैं स्टॉक करने के लिए, इस टाइम के लिए। এই যে এইখানে একটা দেখো শিবের মূর্তি আছে, শিব পার্বতী, ওদিকে গণেশ, আর এই যে জায়গাটা, এখান থেকেই আমরা এত কিছু কেনাকাটা করলাম। দারুণ দারুণ, এটাই জাস্ট কিনলাম, দেখো কেমন লাগছে অবশ্যই জানাও। এই যে এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এইখানে হচ্ছে ভারত সেবাশ্রম, আর এখানে আছে অনেক হোটেল, যেগুলো তোমরা একদম বাস স্ট্যান্ডের পাশেই ব্যাক টু ব্যাক পেয়ে যাবে। এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা এই যে দেখো ঋষিকেশ, হরিদ্বার সব বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে দেখো সবই হরিদ্বার হরিদ্বার লেখা আছে। তোমরা এখানে ভোর 4টে থেকে এসে কিন্তু বাস পেয়ে যাবে। এখন এই এসে পৌঁছালাম, দেখো একদম বদ্রীনাথ এই মন্দিরের সামনেটাতে। ওফ কি সুন্দর দৃশ্য লাগছে, একবার দেখো মন্দিরটাকে। মন্দিরের যে সভাপতি আছেন ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে পারমিশন পেলাম, যেখান থেকে সবাই এক্সিট করে আমি সেখান থেকে ঢুকতে পারলাম ভিআইপির মতন। তো আমি চাইলে এখন আমি ভাবছি যে মন্দির দর্শন করব, আর দর্শনের ভেতরে তো কিছু দেখাতে পারবো না, আর তোমাদেরকে একবার দেখাই এই অলকানন্দ নদীর এই যে উতাল পাতাল করছে এই দৃশ্য দেখার মতন। ও কী সুন্দর দৃশ্য, কী সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আছে এই মন্দিরে কিন্তু ভগবান বিষ্ণু নারায়ণকে কিন্তু সব থেকে বেশি শোভা দেওয়া হয়, মানে ওনাকেই কিন্তু এখানে পুজো করা হয়, ওনাকেই এই মন্দিরে স্থাপন করা হয়েছে, সেটা বহু বহু হাজার হাজার বছর আগে। যেটা হচ্ছে কিংবদন্তি অনুসারে যেটা জানতে পারা যায়, দেবতা আর দানবরা একবার এসেছিল বিষ্ণুর কাছে, ভগবান বিষ্ণুর কাছে, সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত পান করতে অমরত্বের জন্য। কিন্তু বিষ্ণু একটা শর্তে রাজি হয়েছিল, বলেছিল হ্যাঁ আমি সেটা করতে পারি যদি আমি প্রথম ফোঁটা জলটা যাতে আমি খেতে পারি। হ্যাঁ, বিষ্ণুর এই কথায় সেটাই রাজি হয়েছিল সবাই। আর বিষ্ণু প্রথম জলের ফোঁটাটা, যে সমুদ্র মন্থনের প্রথম জলের ফোঁটা বিষ্ণু পান করেছিল, কারণ এই জলের ফোঁটাটাই ছিল বিষ। যদি এই জলের ফোঁটাটা সমুদ্র মন্থনে পুরো চারিদিকে ছড়িয়ে যেত, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। পুরো পৃথিবীকে বাঁচাতে বিষ্ণু এটা পান করেছিল। তারপর যখন নিজের শরীরটা খারাপ হয়, নিজের শরীরটাকে বাঁচাতে এখানে এসে উনি ধ্যান করেন, আর তারপরেই বলা হয় যে এখানে ওনারই বাসস্থান হয়ে ওঠে। আবার অনেকে বলেন যে ভগবান শিবও নাকি এখানে থাকতেন, ভগবান শিবের থেকে
ছল করে ভগবান বিষ্ণু এই জায়গাটাকে নাকি নিয়ে নিয়েছিলেন। কিন্তু ভগবান বিষ্ণু আর শিব দুই বন্ধুও ছিলেন। এটা বলা হয় তারা দুজন নাকি একসাথে আসতেন, এসে এই জায়গায় ধ্যান করতেন। চলো এবার মন্দিরের ওপর ওঠা যাক। মারাত্মক ভিড় যাকে বলে। সবাই ফটো ভিডিও তুলতে একদম বিজি, আর আমি চলে এসেছি একদম এই মন্দিরের সামনে। আজকে কোনো বৃষ্টি নেই, কিছু নেই। কালকে এসেছিলাম, প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই আজকে ভালো মতন মন্দিরকে দর্শন করব ভাবছি। চলো এবার ভেতরে গিয়ে দর্শন করে আসি। ভেতরে কিন্তু মেনলি আমরা দর্শন করব ভগবান বিষ্ণুকে। সময় আপডেট হচ্ছে সন্ধ্যে 6:42, আর এই হচ্ছে লাইন। বাপরে বাপ, বিশাল লাইন পড়েছে, আর কি সুন্দর সুন্দর দেখো লাইট দিয়েছে। সন্ধ্যাবেলাটা কিন্তু খুব সুন্দর লাগে মন্দিরটাকে। ফাইনালি লাইফে জীবনে প্রথমবারের জন্য এই জায়গার আমি দর্শন করব। আর দেখো কি সুন্দর করে একদম ফুল দিয়ে চারিদিক সাজিয়ে দেওয়া হয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, এই মন্দিরটাকে নর্মালি যেমন রূপে থাকে সেটা হয়তো দেখতে পেলাম না, পুরো ফুলে সাজানো দেখলাম। পরে কখনো আসবো তখন হয়তো দেখাবো। आप सब कहाँ से? सब एक साथ बोलिए, बोलो भगवान विष्णु की जय। 2-3 বছর আগেও শুধু ইউটিউবে আমি ভিডিও দেখতাম, আর অনেক মানুষকে দেখতাম যে ইউটিউবে তারা এসছে, এখানে এসে এই মন্দিরের দর্শন করেছে। আর আমি এসে ফাইনালি যে এই দিনটা দেখতে পাবো, সিরিয়াসলি আমি আজকে নিজেকে অনেক লাকি মনে করছি। আর আজকে তোমরা দেখলে আমি আরও কত কত জায়গায় গেছি, সত্যি দারুণ লাগে। ওহো, গান করছে শোনো। काज करके भी हो गया। अरे होगा तो वीडियो बनाओ, हो जाएगा। ओ জাস্ট ভিউ দেখো এখান থেকে, এই বদ্রীনাথ মন্দিরের ভিউ কি সুন্দর লাগছে এখান থেকে, সত্যি দুর্দান্ত দুর্দান্ত। আর হলো ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি এখানে, আর একদম যে মেন গর্ভগৃহ যেখানে মেন পুজো করা হয় সেখান থেকেই প্রসাদ পেলাম। সত্যি একদম সামনে থেকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। দেখো কি সুন্দর মন্দিরটা, দারুণ কিন্তু লাগছে। আর এর ভেতরেই আছে কিন্তু এই গর্ভগৃহে ভগবান বিষ্ণু, এই ভেতরটায় আছে ভগবান বিষ্ণু। এখানে আছে হনুমানজি। মানে পুরো মন্দিরটার ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আছেই, আর বিভিন্ন মন্দিরগুলোও কিন্তু আছে। খুব 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 সুন্দর করে সাজানো গোছানো একটা মন্দির, যা দেখো এখান থেকে এই যে খুব সুন্দর লাগছে। সত্যি যা সুন্দর দর্শন করলাম আজকে, আমি পুরো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে কিভাবে তোমরা পুজো দিতে পারবে। আমি মনে করি যে একদম সকাল সকাল যদি না আসতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা বিকেল দিকে আসো, বিকেলের দিকে অনেকটা ফাঁকা থাকে দুপুরের পর থেকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। আর এখানে দেখো এই হচ্ছে। आप कहाँ से? मेरठ से, यूपी में। मैं कोलकाता से। अच्छा, हर हर महादेव। এখানে আছে মা লক্ষ্মী, ওনার মন্দির। জানোই যে ভগবান বিষ্ণুর বউ ছিল মা লক্ষ্মী, আর ওনার মন্দিরটাকে একদম এই সাইডে দেখতে পাবে তোমরা এলে। এই হচ্ছে কিন্তু একদম এই মন্দিরের ক্রেজ, কি সুন্দর লাগছে দেখো একবার, দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না, সেই লাগছে সেই। আর আমি একদম ব্যাক সাইড দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ক্রেজ আজকে এই দ্বিতীয় দিনে। বদ্রীনাথ স্বরূপ মূর্তি, এই হচ্ছে বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার কিছু যে কত কি টাকা লাগে সেটার জন্য এখানে পুরো লিস্ট একটা দেওয়া আছে। হিন্দি আমি কিছুটা পড়তে তো পারি, তাই আমি বুঝতে পারছি, আর ইংলিশে কিছুটা লেখা আছে, অবশ্যই তোমরা ট্রান্সলেট করে নিও। এই হচ্ছে তপ্তকুণ্ড, দেখো बहुत गरम है बहुत। अच्छा, এই যে
বড় একটা প্রসাদ দিয়ে নিয়েছি, যেটা নিয়েছে আমার 70 টাকা। আর এখন আমি এই প্রসাদও পেয়ে গেছি একদম বাবার গর্ভগৃহ থেকে। বেশ ভালোই কিন্তু আজকের এই সন্ধ্যাটা কাটলো। এখন রাতের খাওয়া দাওয়া করছি, আর নিয়েছি ওখানে হচ্ছে আলু বেগুন, এখানে হচ্ছে জিরা আলু, আর রুটি নিয়েছি সবাই এই যে। আর আপাতত এখানে রাতের খাওয়া দাওয়া করছি, যেটা হচ্ছে একদম মন্দিরের এক্সিট করার পরে, যেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানের আমি চাল মানে রাইস একদম খেতে পাচ্ছি না। ফাইনালি কি একটু ভালো খাবার পেয়েছি মনে হচ্ছে না আজকে। এই যে এখান থেকে এরকম ভাবে দেখো কি সুন্দর দুধ বিক্রি হয়, কেশর দেওয়া আছে 60 টাকা করে বড় গ্লাস। এই যে অসাধারণ, ভালো। চলো, এই মনে হয় এই রাস্তাটাতে এই বছরের জন্য, এই শেষবারের জন্যই আসা। হয়তো আবার সামনের বছর আসবো। একটু মন খারাপ করছে। বদ্রীনাথে বেশ ভালোই কাটালাম 2 দিন, যেমন কেদারনাথে কাটিয়েছি তেমনই বদ্রীনাথে। এইবার যেন আমার মন প্রাণ পুরো জুড়িয়ে গেল 2 দিন থেকে। তোমরাও পারলে এরকমভাবেই প্ল্যানটা বানিও। যাদের হাতে সময় কম তারা কিন্তু একদিনের জন্য প্ল্যান বানিও। তবে বদ্রীনাথে একদিনের জন্য হবে না, বদ্রীনাথ কিন্তু অনেক দূরে বাসে করে যাওয়া আসার জন্য। তাই চেষ্টা করবে বদ্রীনাথে 2 দিন থাকার। চলো, যাই হোক, বদ্রীনাথে এই 2 দিন খুবই সুন্দর কাটলো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আমার প্ল্যানের মতন প্ল্যান তোমরা সাজিয়ে নিতে পারো। চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিওতে। আরও নতুন কিছু আসতে চলেছে নতুন টেস্ট চ্যানেলে। তাহলে চলো, তোমাদের সবাইকে বিদায় জানিয়ে বলি, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।